আরে কাবিনের টাকা ছিল 10 লাখ টাকা, এটা 1 কোটি টাকা হলো কেমনে? আরে 1 কোটি আর 100 কোটিতে কি আসে যায়? আমরা তো বউ ছাড়তাছি না। হ্যাঁ, তোর মায় ঠিক কথাই কইছে। বেডা 1000 বছর সাধনা কইরো এরকম একটা লক্ষ্মী বউ পাওয়া যায় না। তোর তো চান কপাল বেডা, এরকম সুন্দর গুণবতী একটা বউ আল্লাহ তাআলা তোরে উপহার দিছেন। তাছাড়া তোর কাছে তো 1000 টাকাও নাই, বউ ছাড়ার কথা আসে কোথা থেকে? হন, সুন্দর একটা বুদ্ধি দেই। যাও কাপড় চোপড়গুলো ধুয়ে নিয়ে আসো। কাপড় চোপড়গুলো ধোয়া শেষ হইলে আমার মাথাটা টিপা দিবা। আমি একটু আরাম করে ঘুমাও। আমি তোমাকে তালাক দিব, 1 তালাক। আহা, এগুলা বলে কোনো লাভ আছে শোনা? কোনো লাভ নেই। আচ্ছা, তুমি কি আমার পুলিশ বয়ফ্রেন্ডের কথা ভুলে গেছো? না, ভুলি নাই, কিন্তু তোমার হাতে মরার থেকে তোমার ওই পুলিশ বয়ফ্রেন্ডের হাতে মরা অনেক শান্তির। মরলেও বাইসা যাইতা, কিন্তু তোমার তো আমি মরতেই দিব না। যা খুশি হোক, তোমার আমি তালাক দিয়েই ছাড়বো। তুমি যে কি কইতাছো না, এরকম বকাইলো হইব? হ্যাঁ, যেটা পারবা না সেটা বারবার কয়ে কোনো লাভ আছে? কেন না পারা কি আছে? না পারার অনেক কারণ আছে, অনেক। কি 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 কারণ শুনি? তুমি হয়তো ভুলে গেছো, আমাগো বিয়ার কাবেন কিন্তু মাত্র 1 কোটি টাকা। এই 1 কোটি টাকা তুমি তোমার জীবনেও পরিশোধ করতে পারবে না। আর তালাক, এটা তো বহুত দূরের কথা। এই উঠো, অভিনয় করে কোনো লাভ নাই। আব্বা, আম্মা, দেখা যান আপনার আদরের পর অজ্ঞান হয়ে গেছে। এটা কিন্তু চিটিং হয়ে গেছে। আরে কাবিনের টাকা ছিল 10 লাখ টাকা, এটা 1 কোটি টাকা হলো কেমনে? আরে 1 কোটি আর 100 কোটিতে কি আসে যায়? আমরা তো বউ ছাড়তাছি না। হ্যাঁ, তোর মায় ঠিক কথাই কইছে। বেডা 1000 বছর সাধনা কইরো এরকম একটা লক্ষ্মী বউ পাওয়া যায় না। তোর তো চান কপাল বেডা, এরকম সুন্দর গুণবতী একটা বউ আল্লাহ তাআলা তোরে উপহার দিছেন। তাছাড়া তোর কাছে তো 1000 টাকাও নাই, বউ ছাড়ার কথা আসে কোথা থেকে? হন, সুন্দর একটা বুদ্ধি দেই। এই চাঁদনি মার লগে সারাটা জীবন কাটাই দে, তাহলে তোর লাগে ভালোই। আব্বা, এইসব কথা বাদ দাও। আগে আমার কাউ কাবিনে ছিল 10 লাখ টাকা, 1 কোটি টাকা কেমনে হয়? এই যে দেখ বাড়া, কটটা খাইলি কেমনে? কাজী সাবরে আমি এত করে কইলাম 10 লাখ টাকা কাবিন দিতে। আমার মনে হয় কি এই বেড়ায় শূন্য একটা বেশি দিয়ে দিছে, তাই বাজান ধরা খাই গেল। শোন, 1 লাখ টাকা হইলে হয়তো তোর একটা কিডনি বেচা তালাকে টাকা জোগাড় করতে পারতি, কিন্তু 1 কোটি টাকা তোর 2টা কিডনি বেচলেও তো এত টাকা হইব না। 2 কিডনি বেচলে তো তুমি শেষ মরে যাবে। আমার ভাবতে অবাক লাগতেছে, তোমার কি আমার বাপ মা নাই, আমার শত্রু? হ্যাঁ, শত্রু কর মিত্র বল, যেটা মনে সেইটা কও। তালাক দেওয়ার জন্যে 10টা টেহা আমি দিমু না না না। তোমরা সবাই এক লগে আছো না? সবাই আমার লগে ষড়যন্ত্র করতেছো। ওই কাজেরও তো আমি ছাড়বই না। ওই হারামি আমার জীবনটা 12টা বাজায় দিছে। আজরে ফেসাল। হ্যালো, কাউরে না শেষ করে দাও। বিড়বিড় আর করা লাগবে না, বহুত বিড়বিড় করছে। যাও গিয়া কাপড় চোপড়গুলো সুন্দর মতো ধুয়া দাও, এর পরের কাজগুলো করতে হইব তো। যাইতেছি। আরে মানে নেওয়া যায় না। তুমি তো একটা মহা গেরাকলে পড়ে গেছো রে ভাই। আরে ভাই রে, এই গেরাকল থেকে তোমারে কেউ বাঁচাইতে পারবো না। ওরে বাপ রে বাপ, 1 কোটি টাকার ব্যাপার স্যাপার, তারপর আমি নিজে সাক্ষী। এখন তো দেখতেছি এই বউলিয়া তোমার সংসার করা ছাড়া কোনো গতি নাই। কি বলেন দুলা ভাই? আপনি শুধু কোর্টে যাবেন, কোর্টে যা বলবেন ভুলে একটা শূন্য বেশি হয়ে গেছে, এই কারণে লাখ থেকে কোটিতে চলে গেছে, শেষ। না না, খবরদার এই কথা মুখেই আনবা না। তোমার আপা যে
যে ডেঞ্জারাস পারসন, আমার মুখে কোনো মিথ্যা কথা সে শুনতেই পারে না। যেদিন মিথ্যা কথা বলি ওই দিন রাতের অন্ধকার আমার উত্তম মাধ্যম দেয়। আমি এই বয়সে মিথ্যা কথা বলতে পারবো না ভাই, মাপ চাই। দুলা ভাই এখানে মিথ্যা কথা কই কইতাছে? সত্য কথাই তো আপনি বলবেন। না না, সত্য কথা কই, লেখাজোখা দস্ত দলিল তারা লেখা রাখছে। লেখার কাছে মুখের কথার কোনো দামই নাই। যাহা লেখা উহাই সত্য। বুঝছি, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুল বাঁকাইতেই হবে। বাঁকাও দেখো কিছু করতে পারো কিনা। দুলা ভাই, হ্যাঁ ওমা, এই রাশিদা দুষ্টামি করতেছে দুলাভাই লাগে। জি না, দুলা ভাই যদি শালার সাথে সিরিয়াস কথা বলতে পারে দুষ্টামি না করে, আমি শালা হইয়া দুলা ভাইয়ের সাথে দুষ্টামি না করে সিরিয়াস কথা তো বলতে পারি না? একটু বাথরুমে যাবো। জি না, উঠে দাঁড়ান। কি চলেন আপনি আর আমি মিলা কাজের বাড়িতে যাই। কাল যাওয়াই লাগবো? 1000% শিওর। শালা দুলা ভাই গল্প করতে করতে চলে যাই। চল, বলতেছিলাম দুলা ভাই, ধরেন যে আমরা যদি কাজের বাসায় যাই। তুই এগুলি কি শুরু করছস? হ্যাঁ, জামার গলার মধ্যে দাও ধরছস, দাও দিয়ে কাজিরে দৌড়ে দিছস। এলাকার মাইসে এগুলি শুনে কি কয়? চেয়ারম্যান সাহেব যদি জানতে পারে কি জবাবটা দেবো? আইসা তো সালিশ বসে বা আমার বাড়িতে। কোনোদিন আমার বাড়িতে সালিশ বইছে? তোর এই বাপের বাড়িতে সালিশ বইছে? কেউ সালিশ করতে পারছে? পারে নাই। তোর তো এই শিক্ষা দেই নেই, তুই এরকম করছ কে লিখা? কি হয়েছে তোর? আব্বা আমার কি করার আছে কম? আমার যে তোমরা জোর করে বিয়ে দিলা, বিয়েটা করে যে আমি একটু শান্তিতে থাকুন পারছি একদিনও? যেদিন বিয়ে করতে গেছি সেদিন থেকে আমার কান্তা লাগছে। বিয়ার দিন যেদিন যাবো ওই দিন চিন্তা করতেছিলাম যে গরুর জায়গায় আমার এনে কোরবানি দিয়ে দেয়। আর বিয়ে করার পর থেকে কি হয়েছে, আমার বউয়ের হাত পা টিপে দেওয়া লাগে, কাপড় চোপড় ধুয়ে দেওয়া লাগে, আর মাথা না টিপে দিলে তো সে তো ঘুমাইতেই পারে না। দিনের পর দিন এইভাবে একটা মানুষ দ্বিধা দ্বন্দ্ব আর ভয় সংকোচ নিয়ে বাঁচতেও পারে না আর সংসারও করতে পারে। আসলে বাবা আমাকেই ভুলে গেছে। তোমার এই বিষয়টা আগেই জানানো উচিত ছিল। সেটা আগে জানাইলে এত কিছু ঘটতো না। মানে বুঝলাম না কোন ঘটনা কর নাই আব্বা? আমি কইতাছি, আমার একটা বড় বইনা ছিল। বড় বইনটা দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। অনেক ধুমধাম কইরা আমরা আমাকে বড় বইনটারে বিয়া দেই। কত আনন্দ উল্লাস যে করছি এটা আপনার করে বুঝায় কইতে পারব না। এরপর কয়দিন যাইতে না যাইতে আমার দুলা ভাই আমার বোনরে অত্যাচার, নির্যাতন, মারধর শুরু করে। কি কারণে যে মারতো এটাই আমরা কেউ বুঝতাম না। আমার বোন ওই বাড়ির যত কাম আছে কাম থেকে শুরু করে সব করতো। তারপর আমার দুলা ভাইয়ের মন পাইতো না, সব কিছুতে আমার বোনকে মারতো। একদিন আমার আব্বা আমার দুলা ভাইয়ের বাড়িতে ডাকে। বাড়িতে আসার পরও বুঝানোর পরও আমার দুলা ভাই না মানে নাই। একদিন সামান্য একটা তুচ্ছ ব্যাপার নিয়ে আমার বোনটারে এমনভাবে মারধর করে, আমার বোনটার বাঁচলই না, শেষ করে নিল। আমার বোনটার একদম মাইরেই ফেললো। আমার যে বোনটা এত অত্যাচার নির্যাতন সহ্য করার পরও কোনো দিন আম্মুর কাছে এসে কিচ্ছু কয় নাই। আমরা আশেপাশের মানুষের কাছ থেকে সব শুনছি। আমার সেই বোনটারে মারতে মারতে অত্যাচার নির্যাতন করতে করতে এই নরপিশাচ দুলাভাইটা মাইরেই লাইল। একটা বার আমার বোনটার কথা চিন্তাও করলো না। সেই থেকে আমার মেয়ে প্রতিজ্ঞা করে সে কোনোদিন বিয়ে করবে না। কোনো পুরুষকে সে বিশ্বাস করতে চায় না। যদি তার বোনের মতো তার পরিণত হয়, যদি তার বোনের মতো সে অত্যাচারের শিকার হয়, এরই মধ্যে তোমার বাবার সাথে দেখা। হ্যাঁ, চাঁদনির বাবা আমার বাল্যকালের বন্ধু। তার সাথে দেখা হওয়ার পর সমস্ত কিছু আমার খুলে কইল। আমিও কইলাম তোর অনেক মাইয়া দেখাইছি, কোনো মাইয়া তুই পছন্দ করস না, বিয়ে করতে চাস না। আর চাঁদনিও ভয়ে বিয়ে করতে চায় না। তারপর আমরা দুই বন্ধু মিলা সিদ্ধান্ত নিলাম, চাঁদনিরে খুব ভালোভাবে বুঝাইলাম। শেষে চাঁদনি রাজি হলো বিয়েতে। চাঁদনি এতদিন তোর সাথে যা করছে, চাঁদনি আসলে নিজে থেকে কিছুই করে নাই।
তার আসল রূপ এটা না। চাঁদনি আসলে খুব ভালো মাইয়া, যা করছে সব আমাকে দুইজনের প্ল্যান ছিল। আমরা দুই বন্ধু মিলা চাঁদনিরে এগুলি কইছিলাম। আচ্ছা, তাহলে আপনারা সবাই আমারে মাফ করে দিয়েন। আসলে আমি তো এত কিছু জানতাম না, না জানি আপনাদের সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি, কিছু মনে করেন না। তাই আব্বা, তুমি একটা কথা কইছিলে আমার মনে আছে? কি? তুমি আমার কইছিলে না যে কপাল গুণে এরকম একটা বউ পাওয়া যায়? আমার আজকে যে মনে হইতেছে আব্বা, আমার মনে হয় আমি বিয়েটা করে ঠকিনি। না, আপনি ঠকেন নাই, আমিও ঠকি নাই, আমরা দুজনে জিতছি। আমরা ঠকি নাই। আবার